তারা আজকেও তারা বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। আজকে তারই অংশ হিসেবে এখানকার লোকাল পুলিশ রহিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে কয়েক বস্তা লাঠি এবং টুকরো লাঠি তারা উদ্ধার করেছে, যা অনেক সাংবাদিক ভাইরা হয়তো জেনেছেন। এই লাঠিগুলো বস্তায় বস্তায় লাঠি তারা বিভিন্ন জায়গায় মজুত করছে আগামীকালে নির্বাচনে একটা সহিংসতা সৃষ্টির লক্ষ্যে। তারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং উস্কানি দিয়ে বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছেন। এই ভোটটা খুব ক্লিন। এই ভোটে আমরা বিশ্বাস করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তায় আমরা কারো কোনোভাবেই ভীত সন্ত্রস্ত নই এবং জনস্রোতে আমরা একটা ভালো ফলাফল আশা করছি। এই অবস্থায় তারা ভীত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখন এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই ধরনের ষড়যন্ত্র আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সেন্টারে গিয়ে ভোট দিয়ে ইনশাআল্লাহ তারা প্রমাণ করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এই ঠাকুরগাঁ 1 আসনে কতটুকু জনপ্রিয়। আমরা সেটার প্রত্যাশায় আছি। তারা নিশ্চিত পরাজয় জেনে এই সমস্ত নোংরা পথের পথিক হয়েছেন, যা একটা রাজনৈতিক দলের এই ধরনের একজন নেতার কাছ থেকে কিংবা প্রার্থীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আমার মনে হয় আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কাছে তথ্য থাকার কথা না, তারপরেও তিনি যেহেতু আমার অঞ্চলের লোক, এই শহরের লোক, আমার পাশের পাড়াতেই তিনি থাকেন, তার জীবনযাপনের মান, তার চলাফেরা, তার ইনকাম, এই সমস্ত সম্পর্কে আমি না, ঠাকুরগাঁর সমস্ত লোকই যারা তাকে চেনেন খুব ভালো করে জানেন। তিনি একটা মাদ্রাসার শিক্ষক, তার বাড়ি পীরগঞ্জে পাশের উপজেলায়। তিনি এখানে থাকেন, তার স্ত্রীসহ। তার স্ত্রী 2টো সেলাই মেশিন দিয়ে দর্জির কিছু কাপড় সেলাই করেন এবং তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষের কাছে ঠিক নির্বাচনের আগের দিন যিনি জেলা আমিরের দায়িত্ব পালন করছেন এবং এই নির্বাচনে প্রধান ভূমিকা পালন করছেন জামাতের পক্ষে, প্রার্থীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, সেই লোক এর কাছ থেকে 50 লক্ষ টাকা 74 লক্ষ টাকা তার কাছে আসাটা নিঃসন্দেহে কোনো স্বাভাবিক বিষয় নয়। এটা ভোটের আগের দিন। আমাদের দেশে এমনিতেই আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে জামাতের কালো টাকার যে ছড়াছড়ি এবং তাদেরকে ভোটারদেরকে পারচেজ করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই তার এই টাকার উৎপত্তি। এবং আমরা মনে করি তিনি যদি পরিষ্কার হন, ক্লিন হন, তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে পরিষ্কার করে তো যে তিনি এই টাকার মালিক অথবা তার স্ত্রী এই টাকার মালিক। আমার তো মনে হয় তার নিশ্চয়ই, তিনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, তিনি গার্মেন্টসের মালিক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই আছে। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব, তার নির্বাচন কমিশনকে অনুরোধ করব তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব তার ইনকাম ট্যাক্স ফাইল দেখে তার টোটাল তার ক্যাপিটাল কত আছে, তার টাকা কত আছে, এটা তো পরিষ্কার আছে। কারণ আমরা যারা রাজনীতি করি, আমাদের ইনকাম ট্যাক্স ফাইলের সমস্ত রেকর্ড প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে থাকার কথা। তারা বের করলেই হয়ে যাবে। মানে এখানে তো আর রাগঢাগের কোনো ব্যাপার নেই, কারো সম্পর্কে কোনো প্রোপাগান্ডার কোনো প্রয়োজন নেই। তার টাকা তিনি প্রমাণ করে দিবেন যে তিনি এই টাকা মালিক। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ব্যাংক যখন রাষ্ট্র বন্ধ করে দেয়, যখন কোনো প্রকার লেনদেন করার কথা থাকে না, ইলেকশনের পূর্বে যখন রাষ্ট্রীয়ভাবে ইলেকশন কমিশন সমস্ত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে লেনদেন বন্ধ করা রাখে, হাজার হাজার ব্যবসায়ী যখন লেনদেন করতে পারেন না, তখন তিনি 50 লক্ষ টাকা করে প্লেনে করে ঢাকা এয়ারপোর্ট থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসবেন ঠাকুরগাঁর উদ্দেশ্যে।
এটা আমাদের মনে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগায়। শুধু প্রশ্ন নয়, আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনাকে আমি আরো কিছু বলি। আমি সন্দেহ করছি না, আমাদের কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলোতে আমরা জানতে পেরেছি যে জামাতের তাদের শিবিরের বিভিন্ন কর্মীরা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে রাজশাহী এবং অন্যান্য অঞ্চল থেকে তাদের শিবিরের কর্মীরা এই অঞ্চলে প্রবেশ করেছে, আমাদের এই এলাকায়, এবং তারা এই অর্থ দিয়ে ভোটারদের ভোট ক্রয় করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে, এবং এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তারা এই সমস্ত জায়গায় যাচ্ছে বলে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে তথ্য দিয়েছেন। অপরদিকে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করেছে তারা। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের অস্ত্র মজুদের ফলে তারা বিভিন্ন সেন্টারে সহিংসতার চেষ্টা করতে পারেন। প্রার্থী তার নিজের বক্তব্যেই, যেটা ভাইরাল হয়েছে বহুবার, তার নিজের বক্তব্যেই বহুবার বলেছেন বাঁশের লাঠি বাঁধিয়ে রাখো। তিনি বাঁশের লাঠি মাঠাবার জন্য, বাঁশের লাঠি বানিয়ে রাখার জন্য তার নেতাকর্মীদেরকে এবং জনগণকে এ কথা বলেন। একজন প্রার্থীর মুখে বাঁশের লাঠি বানিয়ে রাখার কথাটা সাধারণ মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য নয়। আর তার প্রমাণ হিসেবেই আজকে আপনার পুলিশ এখানে বাঁশের লাঠিও উদ্ধার করেছে বস্তায় বস্তায়। তো এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় ভোটারদেরকে এবং সারা দেশবাসীকে জানালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একজন জামাত প্রার্থী আজকে অভিযোগ করেছে যে এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয় যে উনি যে টাকাগুলো সেটা হচ্ছে ব্যবসার টাকা। ওনারা আসলে পরে এই বিবৃতিগুলোতে কেন দিলেন? যদি তার ব্যবসার টাকা হয়, তার ব্যবসাটা কি, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবেন। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে ইলেকশনের আগের দিন আপনার ব্যবসার টাকা হলেও 50 লক্ষ টাকা একটি রাজনৈতিক 74 লক্ষ টাকা একটি রাজনৈতিক দলের আমির হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে আপনি বহন করতে পারেন না। এটা নৈতিকতা বিরোধী একটি কাজ। আমরা রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েছি, অভিযোগের কপি আমাদের কাছে আছে। আমরা আশ্বাসের ব্যাপার না, বিষয়টা হচ্ছে তারা দেখবেন, এটা আইন শৃঙ্খলা এবং ইলেকশন কমিশনের ব্যাপার। আমাদের অভিযোগগুলো আমরা রিটার্নিং অফিসারকে দিয়েছি। এটা কোনো আশ্বাস নিয়ে তো আমরা আসলে রাজনীতিটা করি না। রাজনীতিটা হচ্ছে ইলেকশনটা করছি না, ইলেকশনটা আমরা করছি জনগণের সাপোর্টে। জনগণ যেখানে ভোট দেবে সেই ভোটকে অ্যাকসেপ্ট করার মতন মেন্টালিটি আমাদের দলের আছে, আমাদের প্রার্থীর আছে, এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। এবং আমাদের দিক থেকে কোনো প্রকার সহিংসতার কোনো চেষ্টা আমরা করিনি। এবং আপনারা জানেন এর আগে তারা বহুবার গায়ে পড়ে আমাদের বিভিন্ন সময়ে তারা এইসব ঝগড়া করার চেষ্টা করেছে। আমাদের কর্মীদের প্রতি একদম স্পষ্ট নির্দেশনা আছে যে তারা চেষ্টা করলেও তোমরা সেটাকে অ্যাভয়েড করবা, সেখান দিয়ে তোমরা যাবে না। আমরা পরিষ্কার করেছি। আজকে সংবাদ সম্মেলনে জামাত প্রার্থী বেশ কিছু আসনকে ঝুঁকিপূর্ণ বলেছেন। হ্যাঁ, আজকে সংবাদ সম্মেলনে জামাত প্রার্থী দলাল হোসেন 57টি আসনকে অধিকতর ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করেছে, যার মধ্যে প্রধানত আসন দুঃখিত সেন্টারকে, যার মধ্যে প্রধানত পৌরসভার প্রত্যেকটি সেন্টারকে সে ঝুঁকিপূর্ণ বলছে। এই বিষয়টির সাথে বিএনপি কতটুকু এই বিষয়টি সে মনে করছে, এবং বিএনপির জামাত কোনো ঝুঁকিপূর্ণ আসন আছে বলে বিএনপি মনে করে? আমি আপনাকে পরিষ্কার করি বিষয়টা। জামাতের দৃষ্টিকোণ থেকে তাদের ঝুঁকিপূর্ণ আসনগুলো জামাত দিয়েছেন, আর আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ঝুঁকিপূর্ণ আসনগুলি, এটা একটা লিস্ট দিতে হয়। এটা রিটার্নিং অফিসারকে আমরা যে আসনগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করি এটা আমরা দেই, এটা কোন কোন কেন্দ্রগুলো আপনার ঝুঁকিপূর্ণ সেটা দেই, এবং জামাতও সেটা দিয়েছে। তাদের বিবেচনায় যেগুলোকে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনার জেলার নির্বাচন কমিশন সেটাকে আপনার বিবেচনা করবেন, তারা দেখবেন সেটা। এটা তো আমাদের কোনো বিষয় না।
বিএনপির কাছে কতগুলো আসন ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? বিএনপির কাছে যতগুলো আসন ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, বিএনপি সেই আসনগুলোর ব্যাপারে একদম স্পেসিফিক লিখিত রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছে। আপনি তো বললেন যে তারা হচ্ছে অস্ত্র মজুত করছে, তো সেই জায়গা থেকে কি আপনাদের কাছে কি শঙ্কা মনে হয় যে কালকে একটা সহিংস পরিবেশ তৈরি হতে পারে? না, এ ধরনের শঙ্কা আমরা মনে করি না, কারণ আমরা জনগণের সাথে অবস্থান করি। জনগণ 17 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এখানে যদি কেউ ভোট গ্রহণে বা ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়, তাহলে 17 বছর আগে যেভাবে স্বৈরাচারী শাসকদের যে পরিণতি হয়েছিল, যারা বাধা দেবে তাদেরও সেই পরিণতি হবে। আপনারা কি মনে করছেন যে এই যে টাকা যেটা আসলে আটক হলো, তারপরেও এই আসনে আসলে জামায়াত টাকা দিয়ে ভোট কেনার মতো ঘটনা ঘটাতে পারে, এই ধরনের আশঙ্কা করছেন? ভোট কেনার বিষয়টা আপনাকে খুব পরিষ্কার করি। আপনি টাকা দিলেও ভোট কিনতে পারেন কিছু, কিন্তু সেই টাকা দিয়ে মানুষের হৃদয় কেনা যায় না। ভোটটা হচ্ছে হৃদয়ের ব্যাপার। এটা আমরা বিশ্বাস করি যে তার এই টাকাটা পুরোটাই বিফলে যাবে, জনগণ টাকাও নিয়ে নিবে, ভোটও দেবে না। একটা বিষয় আপনি বললেন যে আপনারা রিটার্নিং অফিসারের কাছে বিভিন্ন অভিযোগ দিন, সেই অভিযোগগুলো কি কোনো চুরি হয়ে আছে? বিভিন্ন অভিযোগ দিয়েছি, যে অভিযোগগুলো দিয়েছি সেগুলোর এখন পর্যন্ত কোনো সুরাহা সেইভাবে আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমাদের প্রার্থীও এই কথাটাই বলছেন যে আমরা অভিযোগ দিয়েছি কিন্তু কোনোটাই শুরু হয়নি। তাহলে রিটার্নিং অফিসারের ভূমিকাটা আপনি কি মনে করছেন? রিটার্নিং অফিসারের ভূমিকা যদি এরকমই হয়ে থাকে যে আমাদের যদি ভুল হয়ে থাকে কোনো, সেই ভুলগুলো তারা আমাদেরকে স্পষ্ট করবেন যে আমাদের এই আচরণবিধিতে আমরা এটা লঙ্ঘন করেছি, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে সেটা লিখিতভাবে বা কোনোভাবেই আমাদেরকে অবগত করেননি। অপরদিকে আমরা বারবার তাদেরকে বলেছি যে জামাতের এই বিষয়গুলো আচরণবিধিতে লঙ্ঘিত হয়েছে, তারাও সেই বিষয়ে আমরা কোনো সদুত্তর পাইনি। তো এই অবস্থাটা এইভাবেই আছে। এটাকে আমার মনে হয় না আমি অন্য কোনোভাবে দেখতে চাই। আর ইলেকশন ইজ নট অ্যাট অল এ থ্রেট টু আস। আমরা আমাদের ভোটাররা খুব আনন্দ সহকারে ভোট সেন্টারে যেতে চায়। আমাদের কর্মীরা প্রস্তুত, আমাদের ভোটাররাও প্রস্তুত। এটা একটা ভোট উৎসব হিসেবে আমি দেখছি। কিন্তু যখন এই ধরনের প্রেস ব্রিফিং করে কাউকে মিথ্যে অপবাদ দিয়ে এই কাজগুলো করা হয় এবং ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তারই প্রতিবাদে আজকে আমরা আপনাদের সামনে প্রেস ব্রিফিং। আপনি প্রেডিকশন করবেন কেন? আমাদের পক্ষে প্রেডিকশন করা, আপনি সবচেয়ে ভালো প্রেডিক্ট করতে পারবেন অ্যাজ এ সাংবাদিক, বিকজ আপনি ফিল্ডে ঘুরছেন। আপনার তথ্যের উপর ভিত্তি করে তো আমি প্রেডিক্ট করব। আমরা প্রেডিক্ট করছি যে এখানে 90% ভোট হবে বা 70% ভোট হবে, কিন্তু বাংলাদেশের কালচারে এবং আমাদের এই অঞ্চলের কালচারে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে অতীতের নির্বাচনের ফলাফলগুলো দেখলেই বোঝা যাবে। আপনার 91, 96, 2008, 2001 এই নির্বাচনগুলো যদি আপনারা প্রত্যক্ষ করেন, সেই ভোটের পার্সেন্টেজ একই ভোট পার্সেন্টেজ হবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ।